আমি একটু প্রথম ঋণ স্বীকার করে নেই, কৃতজ্ঞতা স্বীকার করা তো প্রয়োজন। এই উদ্যোগটা নেবার জন্য ধন্যবাদ জানাচ্ছি চুনতি.কমকে, যারা নেপথ্যে আছেন এবং যারা সামনে আছেন। শেজাদ, জাহেদ, লতিফ এবং শরীফকে আমরা দেখতে পাচ্ছি, আর পেছনে যারা জড়িত আমি জানি একটা বড় দল কাজ করছেন। আপনারা আমাদের কৃতজ্ঞতা ভাজন হয়েছেন। আমি দুজন অত্যন্ত সম্মানিত মানুষের সাথে আছি। আমি খুব কুণ্ঠিত বোধ করছি যে তারা যে মঞ্চে আছেন তাদের সাথে একই সাথে কথা বলার জন্য। এটা কোনো মডেস্টি না, আমরা তাদের অবস্থান আসলে জানি। আমি চাকরি করার কারণেই এই ধরনের কথাবার্তা আমাদেরকে সবসময় শুনতে হয় বা কিছু বলতেও হয়। বাজেট সংক্রান্ত ব্যাপারে, বিশেষ করে স্টিমুলাস প্যাকেজের কার্যকারিতা নিয়ে খুব একদম স্পেসিফিক টু দি পয়েন্ট এবং অত্যন্ত চমৎকার একটা দুটো কথা যেটা আমার শুদ্ধ চাচা মাসুদ খান বললেন, এটা খুবই আমার মনে ধরেছে। সত্যিকার অর্থেই এমন কিছু কথা যেগুলোর উপরে ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাক্ট আপন, আপনি কিছু করতে পারেন, ভাষা ভাষা কথা না। সাপ্লাই চেইন বিষয়ে আমাদের আমার আরেক চাচা নকিব খানের যে বক্তব্য, তার সঙ্গীতজ্ঞ হিসেবে তার যা প্রতিভা এটা আমরা সবাই জানি, এটা সারা দেশ কৃতজ্ঞ, এখানে নতুন কিছু বলার নেই। কিন্তু যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাপ্লাই চেইনের এই প্রফেশনটাকে একটা ইনস্টিটিউশনাল পর্যায়ে নিয়ে আসা। এটা তার একটা বিরাট অবদান আছে। আমি শুধুকে নিতে চাই কৃতজ্ঞতা স্বীকার করবার জন্য। আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাপ্লাই চেইন সংক্রান্ত একটা মোটামুটি একটা বড় রকম ডিগ্রি প্রোগ্রাম আছে, তারা এটাকে মাস্টার্স ইন প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই চেইন বলে। আমি এটা কিছুদিন কোঅর্ডিনেট করতাম। আমি করছি, এটাকে ক্ষমা করবেন, জাস্ট উদাহরণ দেখে একটু বলতে হলো। আর এই জাতীয় মানুষদেরকে পেলে তাদের ঋণটা স্বীকার করা প্রয়োজন। তো সেই জায়গাতে আমরা তখন দেখেছি যে কত কষ্ট করে সাপ্লাই চেইনের এই বিষয়টাকে একটা আনুষ্ঠানিক এবং ইনস্টিটিউশনাল পর্যায়ে স্বীকৃতিটা আনা। এই কাজে যাদের বড় ভূমিকা ছিল তার মধ্যে নকিব খান একজন। আমি এই সুযোগটা নিচ্ছি যে তার প্রতি আমাদের এই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে। আমাকে বলা হয়েছে পরিবেশ এবং উন্নয়ন নিয়ে কিছু কথা বলতে। এখন এটা অনেক বড় মাপের ব্যাপার, তার মধ্যে জাতিসংঘ, বাংলাদেশ সরকার ইত্যাদি কথা বলা হয়েছে। আমার মতো ক্ষুদ্র মানুষ এত রকম ভারী কথাবার্তা বলতে রীতিমতো ভয় ভয় লাগছে আমার। কিন্তু আমি সেটা দু একটা কথা সহজে বলবো, কারণ পরিবেশ হচ্ছে এমন একটা বিষয় যার মধ্যে আপনার এবং আমার বসবাস। এটা আপনি পছন্দ করেন না করেন, সরকার কি বললো না বললো কিছু এসে যায় না, পরিবেশকে নিয়েই আমাদের চলতে হবে। দুটা কথা শুধু আগে প্রথম বলে নিই। এই মহামারীর সাথে পরিবেশের সম্পর্কটা এখন প্রতিষ্ঠিত। এর আগেও একটা ওয়েবিনারে আমরা এই কথাটা বলেছিলাম। মধ্যে একটি সন্দেহ ছিল, কিন্তু এখন এটা প্রতিষ্ঠিত যে এই মহামারী মূলত বন্য প্রাণী থেকে মানুষের দেহে এসছে। এটা মোটামুটি এখন প্রতিষ্ঠিত। আচ্ছা, উহানে ডিসেম্বরের শেষ সপ্তাহে যে বাজার থেকে এটা মূলত প্রাথমিক সংক্রমণটা হয়েছিল, এটা ছিল বন্য প্রাণীর মাংস পাওয়া যায় এরকম একটা বাজার। কিছু বৈধ কিছু অবৈধ প্রাণী এতে আসতো। এর সাথে আলটিমেটলি দেখা গেল যে বনরুই এবং বাদুড় জড়িত। বৈজ্ঞানিকরা ঠিক করার চেষ্টা করছেন বনরুই থেকে বাদুড় এসছে, তারপর মানুষ এসছে, না বনরুই থেকে সরাসরি মানুষ এসছে, অথবা বাদুড় থেকে মানুষ এসছে। কিন্তু মূল বিষয় হচ্ছে এটা একটা জুনোটিক ডিজিজ। এই রোগটা জুনোটিক, মানে এটা মূলত বন্য প্রাণী থেকে মানুষের মধ্যে প্যাথোজেন গুলো আস্তে আস্তে আমাদের ভেতরে এসছে। মুশকিল হচ্ছে যে কথাটা আমরা ভুলে যাচ্ছি, দোষারোপ করছি বন্য প্রাণীকে, দোষারোপটা করতে হবে আমাকে, মানুষকে। কারণ আমরাই প্রথম বন্যপ্রাণীর আবাসস্থল নষ্ট করেছি। প্রকৃতি আমাদের যে প্রাকৃতিক নিয়মে যে সীমারেখা টেনে দিয়েছিল, এই জায়গায় থাকবে বনরুই, এই জায়গায় থাকবে বাদুড়, এই জায়গায় থাকবে মানুষ, সেই প্রাকৃতিক সীমারেখা আমরা মানিনি। আমাদের আত্মম্ভরিতার কারণে আমরা যে পরিমাণ সম্পদ আমাদের জন্য বরাদ্দকৃত ছিল পৃথিবী কর্তৃক, যারা উপরে বিশ্বাস করেন তারা বলবেন আল্লাহ কর্তৃক, যারা বিশ্বাস করেন না তারাও মনে করবেন যে প্রকৃতি কর্তৃক স্বাভাবিক নিয়মে সম্পদের যে বন্টন, মানুষের ভাগে যা ছিল মানুষ তার চাইতে অনেক বেশি ভোগ করেছে, অপব্যবহার করেছে এবং অন্য সবার ভাগ কেড়ে নিয়েছে। সুতরাং এই রোগটি ওই অর্থে মানুষের কর্মফল। এই রোগটি সরাসরি মানুষের কর্মফলের একটি ম্যানিফেস্টেশন। এটা এখন আর কোনো বৈজ্ঞানিক সত্য, এটা নিয়ে আর বিতর্কের কোনো সুযোগ নেই। তাহলে আমরা কোভিড পরবর্তীতে যাওয়ার আগে কোভিড আমাদেরকে তাহলে কি শেখালো? গড়পড়তা তিনটা জিনিস শেখালো। আর কোভিড পরবর্তী ব্যাপারটি নিয়ে একটু রয়ে সয়ে বলার ব্যাপার আছে।
আসলে কোভিড পরবর্তী বলে কোনো কিছু থাকবে কিনা এটা বলা খুব মুশকিল, কারণ এখন পর্যন্ত যা প্রমাণ, কোভিড মোটামুটি আমাদের জীবনের অংশ হিসেবেই থাকার সম্ভাবনা বেশি, বেশ লম্বা সময় জুড়ে। এটা 2 বছর, 3 বছর কিংবা 10 বছর আমরা আজকে জানি না, সেটা এটা নিয়ে কথা খুব বেশি এই ধরনের বাদানুবাদ কিংবা এই ধরনের নানা রকম ক্যালকুলেশনে যাওয়ার চাইতে বরং মেনে নেওয়া ভালো যে কোভিড এই বিষয়টি আমাদের সাথে বেশ কিছুদিন থাকবে, এবং তদানুযায়ী আমাদের খাপ খাওয়ানোর একটা প্রশ্ন, যে চেষ্টা আমরা এখন করছি, খাপ খাওয়ানোর প্রশ্নটা খুব জরুরি হবে। কিন্তু কোভিড পরবর্তী বা কোভিড সময়কালীন, কোভিডের আগ, এই হিসেব না করে কোভিড আমাদের দৈনন্দিন জীবনের অংশ, এটা মেনে নিয়েই, বা পরিবেশের অংশ, এটা মেনে নিয়ে অগ্রসর হওয়াটা ভালো হবে। কারণ ভাইরাস জাতীয় ব্যাপারগুলো, এগুলো আমি খুবই অল্প বুঝি, সামান্য কিছু বইপত্র পড়া, আর যারা বুঝেন তাদের সাথে মাঝে মাঝে একটু কথাবার্তা বলি, এই জন্য জাস্ট একটু আপনাদের সাথে এই গল্প একটু শেয়ার করছি। তারা বলেন যে ভাইরাস ব্যাপারটা কোনোদিনই এমনি এমনি চলে যাবে না। এখন আমরা যে পথে যাচ্ছি তাতে ভ্যাকসিন আবিষ্কার হওয়া ইত্যাদি, এটা মানব দেহের ব্যবহার, এই পুরো প্রোটোকল মেনে চলা, সেটাও কার্যকর হবে কিনা, বিভিন্ন দেশের এই রূপ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, এইসব বাস্তবতা একটা লম্বা সময়ের জন্য কোভিড আমাদের সাথে আছে, এটা মেনে নিয়েই আমাদের পরিকল্পনা করা উচিত। আমি আপনাকে বলছিলাম যে পরিবেশ এবং উন্নয়নের প্রেক্ষাপটে কোভিড আমাদেরকে 3টা পরিষ্কার জিনিস শিখিয়েছে, 3টা একদম পরিষ্কার। আগে এটা নিয়ে একটু কথা বলবো, আমি খুব বেশিতে 5-7 মিনিট 10 মিনিট সময় নেব, যদিও আমাকে বলা হয়েছে 15 থেকে 20 মিনিট, এত সময় আমার দরকার নেই, খুব অল্প সময় আপনার সাথে একটু সময় কাটানোটা একটা আনন্দের ব্যাপার, সম্মানের ব্যাপার। 3টা পয়েন্ট বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে, কোভিড আমাদেরকে শিখিয়েছে যে প্রকৃতির নিজেরই একটি সঞ্জীবনী শক্তি আছে। আমরা যদি নাক না গলাই তাহলে প্রকৃতি নিজের ব্যবস্থা নিজে করতে পারে। এই কথাটি আমি এর আগেও বলেছি, এখনো বলছি, প্রতিদিন বলবো, বলতেই থাকবো। এ কারণে বলবো যে প্রকৃতির প্রতি সম্মান রাখলে প্রকৃতি তার নিজের ব্যবস্থা করবে, এবং প্রকৃতি তার শক্তিতে ভালো চললে আমি প্রকৃতির সন্তান হিসেবে আমিও ভালো চলবো। আমি ওই প্রকৃতির প্যাকেজের মধ্যে অলরেডি আছি। আমি নিজেকে বড় মনে করতে যেই সমস্যাটা হচ্ছে, যে জায়গাতে আমি মনে করছি যে আমি হচ্ছি একমাত্র ডমিনেন্ট স্পিসিস, তখন সমস্যাটা দেখা যাচ্ছে। আচ্ছা, উদাহরণ কি, কক্সবাজার সৈকতে ডলফিন খেলা করছে, এই ছবি আপনিও দেখেছেন, আমিও দেখেছি। আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে রীতিমতো বানর রাস্তায় চলাফেরা করছে, এই ছবি আমরা দেখেছি, আমি আমার নিজের কাছে এটা ছবি আছে। শুশুক মাছ, যেটাকে আমরা শুশুক বলি, শুশুক আসলে মাছ না, আমাদের ছোটকাল থেকে শুশুক অনেকে দেখেছি, এটা এখন এন্ডেঞ্জার্ড স্পিসিস। এটা মূলত একরকম ডলফিন, এটাকে বলে গ্যাঞ্জেস ডলফিন। এই শুশুক, শুশুক এখন অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এটাকে মানুষ এমন ভাবে নিপীড়ন করেছে, প্রায় ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড হয়ে হারিয়েই যাচ্ছিল, এখন আবার বিভিন্ন নদীতে দেখা যাচ্ছে, বিশেষ করে মেঘনার মোহনায় বেশ কিছুকের এখন স্পটিং দেখা যাচ্ছে। তাহলে আমি যে পয়েন্ট আপনাকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে, মানুষ কিছু না করাতে, প্রকৃতিকে প্রকৃতির মতো চলতে দেওয়াতে প্রকৃতি নিজেকেই নিজে গুছিয়ে নিয়েছে। আমাদের প্রথম শিক্ষা হচ্ছে প্রকৃতিকে প্রকৃতির মতো চলতে দেয়া। প্রকৃতির নিজস্ব একটা ডিজাইন আছে, ডিফল্ট এই ডিজাইনে মানুষ নিজেও তার অংশ, মানুষও সেই অংশে অংশীদার। সুতরাং প্রকৃতিকে প্রকৃতির মতো চলতে দিলে সে তার কাজ করবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা উন্নয়ন বলে যে ভয়ানক বাগাড়ম্বরটা করি, এটার অসারতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কবি। আমরা উন্নয়ন বলতে যা মনে করি সেটা হচ্ছে মূলত জিডিপি কেন্দ্রিক অর্থনৈতিক উন্নয়ন। আমরা মনে করি যে জিডিপি যদি বাড়ে, কয়েকটা মিল কারখানা চললে, আমি কয়েকটা ব্রিজ এবং কালভার্ট বানালে উন্নয়ন হয়ে যাবে। বাকি সমস্যা কি, সমাজে কে কি পেল, এই উন্নয়নের ভাগীদার গরিব কত, ধনী কত, এই উন্নয়নের ভাগীদার গ্রাম অঞ্চলে কত, শহরাঞ্চলে কত, এই উন্নয়নের ভাগীদার পার্বত্য চট্টগ্রামে কি এবং ঢাকা শহরে কি,
এই কোনো প্রশ্ন আমরা তুলবো না, আমরা শুধু একটা প্রশ্নই তুলবো, সেটা হচ্ছে আমার কয়টা ব্রিজ এবং কয়টা মিল কারখানা চলছে। এবং সেই উন্নয়ন পরিবেশের কোনো মাথা ঘামাবে না। এই উন্নয়ন সেই উন্নয়ন, যে উন্নয়ন ৩২০০ কোটি টাকা, যেটা আমাদের তাদের দাবি, এটা সংখ্যা নিয়ে অনেক বিতর্ক আছে। আমাদের যে ট্যানারি ইন্ডাস্ট্রি গুলো আছে, এগুলো বড় মাপে ইন্ডাস্ট্রি কিনা সেটা নিয়েও বিতর্ক থাকতে পারে। ট্যানারি গুলো তাদের হিসাবেই বলছে যে ৩২০০ কোটি টাকার মতো আমাদের রপ্তানি আয় করে দেয়। তার বিনিময়ে তারা বুড়িগঙ্গাকে বেড়ে ফেলেছে। বুড়িগঙ্গা প্রকৃত অর্থেই মরে যাওয়া নদী। বুয়েট এবং আমাদের পরিবেশ অধিদপ্তর মিলিয়ে কিছুদিন পর পর তারা পানি নিয়ে বুড়িগঙ্গার বিভিন্ন জায়গা থেকে পানি কালেক্ট করে তারা চেক করে দেখে। সাম্প্রতিক একটা হিসাব, প্রায় ২-৩ বছর আগের এক হিসেবের কথা বলছি আপনাকে, এটা প্রতি বছরই হয়। ৮টা স্পটে পানিতে একটু অক্সিজেন পাওয়া যায়নি। এটাকে আমরা বলি বায়োলজিক্যালি ডিজলভ অক্সিজেন। বিওডির পরিমাণ, অক্সিজেনের পরিমাণ শূন্য। যে পানিতে কোনো অক্সিজেন নেই, সেটি নামে পানি, এটি আসলে পানি না, তার গুণগত চরিত্রই পরিবর্তন হয়ে গেছে। এই অবদান রাখা আমাদের অনেকেরই এর পিছনে অবদান আছে। ময়লা যারা ফেলেন তাদের অবদান আছে, আমরা মিল কারখানা নদীর পাড়ে যারা আছে তাদের অবদান আছে। মূল অবদান ছিল আমাদের ট্যানারিগুলো। তাহলে কি করলাম আমরা উন্নয়নের নামে বুড়িগঙ্গা শেষ করেছি। এখন ট্যানারিদেরকে আমরা নিয়ে গেলাম কোথায়? সাভারে। সাভারে এখন যে ধলেশ্বরী শেষ করার যাবতীয় প্রস্তুতি নিয়েছি। তাহলে আমরা যে উন্নয়ন করছি সেই উন্নয়ন গরিব ধনীর কোনো কথা বলে না, অঞ্চল ভিত্তিক বৈষম্যের কোনো সুরাহা করে না, পরিবেশের কোন রকম বিবেচনায় রাখে না। এই উন্নয়ন আমাদের দরকার আছে কিনা, সেই উন্নয়ন করতে থাকলে প্রকৃতি কোভিডের মতো রোগ দিয়ে ছোবল দিবে, সেটি পরিষ্কারভাবে এখন বোঝা যাচ্ছে। এটি যে কোনো রকম গবেষণাতে এখন খুব পরিষ্কার প্রতীয়মান যে যে মডেলটা আমরা, এটা শুধু বাংলাদেশ একা না, কিন্তু এটা একটা গ্লোবালি অ্যাকসেপ্টেড মডেল। এবং যারা এই কথাটা আগে বলতো তারাই এখন পুরোনো পথে ফেরত আসছে। আমি খুব বেশি তত্ত্বের কথা বলতে চাই না, খুব জানিও খুব অল্প, দু একটা কথা খুব মাঝে মাঝে খুব মন খারাপ হয়, তো সব দেখে আপনাদের সাথে শেয়ার করলে মনটা একটু হালকা হয়। একটা বিষয় একটু বলি, একটা বিখ্যাত বই আছে, আমরা তো অমর্ত্য সেনের নাম সবাই জানি, বিখ্যাত মানুষ। জোসেফ স্টিলগিজ আরেকজন অত্যন্ত বিখ্যাত মানুষ, তিনিও এই সাথে জড়িত। আর আরেকজন আমরা খুব কম মানুষ এটা জানি, কিন্তু পড়াশোনার জগতে তাকে সবাই আসলে চেনেন, জন পল সেবাতি। জন পল পিটোসি এবং অমর্ত্য সেন এবং জোসেফ স্টিল মিলে একটা অত্যন্ত বিখ্যাত বই লিখেছিলেন। এই বইটার নাম হচ্ছে ওয়াই জিডিপি ডাজ নট অ্যাড আপ। ওয়াই জিডিপি ডাজন্ট অ্যাড আপ। কেন জিডিপির যোগফল অসার, কেন জিডিপি শুভঙ্করের ফাঁকি, এই কথা এই পৃথিবী বিখ্যাত মানুষজন বলেছেন। শুধুমাত্র জিডিপি কেন্দ্রিক উন্নয়ন, এই যে ধরনের উন্নয়ন আমরা করার চেষ্টা করছি, পৃথিবীর বহু দেশ এই পথে যে কিছুটা সামনে যে ধাক্কা খেয়ে এখন নতুন করে চিন্তা করছে, আমাদের সেই চিন্তার সময় এসছে। আমরা তাহলে কি ধরনের উন্নয়ন চাই সেটা একটু পরে আসছি। তাহলে এই 2 নম্বরে থামলাম। আমাদেরকে কোভিড-19 শিখিয়েছে আমাদের উন্নয়নের দুর্বলতা এবং অসারতা। তৃতীয়ত যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের জীবনযাত্রায়, যদি আমরা ইচ্ছাকৃতভাবে এটা করছি না, চাপে পড়ে করছি, কিন্তু আমাদের জীবনযাত্রা একটা বড় পরিবর্তন এসছে, এটা কোনো সন্দেহ নেই। আমাদের নকিব খান এই পয়েন্টটা খুব মূল্যবান একটা পয়েন্ট বলেছিলেন। আমরা এখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, হাত ধুতে হয়, যতদূর সম্ভব নিজেকে পরিষ্কার রাখতে হয়, এটা একটা ভালো দিক, পরিবেশের দিক থেকে একটা ভালো দিক। কোভিড থাকুক কিংবা কোভিড না থাকুক, এটা এমনিতেই একটা ভালো কাজ। এই কাজটা যেন আমরা করতে থাকি। আমরা এখন অপব্যয় কিছু কমিয়েছি। আমাদের প্রত্যেকেরই অপব্যয়ের একটা অভ্যাস থাকে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর অভ্যাস হচ্ছে সবসময়
যতটুক ইনকাম তার চাইতে বেশি খরচের চেষ্টা করা, কারণ তার রুচিবোধ এবং তার যাত্রাভিমান তাকে সবসময়ই অপব্যয়ী করে। মধ্যবিত্ত সারা পৃথিবীতেই একটা অপব্যয়ী শ্রেণী, পরিষ্কার কথা। এখন আমরা দেখতে পাচ্ছি ঘর থেকে না বের হলেও আপনি এই অপব্যয়ের পথে না যেয়েও যখন তখন ক্রেডিট কার্ড পাঞ্চ না করেও জীবন কিন্তু চলে। আপনি জীবনযাত্রার মানকে একটু কমিয়ে নিয়েছেন, তাতে আপনি মারা পড়েননি। আপনি অনেকের চাইতে অনেক সৌভাগ্যবান, আমি অনেকের চাইতে অনেক সৌভাগ্যবান। এই কিছুটা মিতব্যয়িতা, কিছুটা কিচ্ছুতা সাধনের যে একটা প্রবণতা কোভিড একরকম বাধ্য করেছে আমাদেরকে, এই প্রবণতাটা যেন আমরা ধরে রাখি, ধরে রাখাটা প্রয়োজন। আমরা দুরকম কাজ করি দৈনন্দিন জীবনযাত্রার কথা বলছি। একটা হচ্ছে আমরা খুবই প্রকৃতির উপরে দুভাবে চাপ সৃষ্টি করি। একটা হচ্ছে আমরা প্রতিনিয়ত ফসিল ফুয়েলের উপর নির্ভর করি, আমরা তেল পুড়াই, আমরা গ্যাস জ্বালাই, আমরা প্রতি ক্ষণে কয়লার উপর নির্ভর করি, আমরা শক্তি ব্যয় করতে থাকি, যে শক্তির কারণে আমাদের প্রকৃতিতে অ্যাটমসফিয়ারে নানা রকম দূষিত গ্যাস আমরা নির্গমন করি। তার মানে মানুষ যেখানেই হেঁটে যায় সেখানেই প্রকৃতির উপরে একটা দাগ রেখে যায়। দাগের পরিমাণ মাঝে মাঝে এত বেশি হয় যে প্রকৃতি সে ভর আর বহন করতে পারে না। এটাকে আমরা একটু কারিগরি ভাষায় বলি যে থ্রেশহোল্ড অতিক্রম করা। এটা অনেক রকম ব্যাখ্যা থাকে, তাদের যাওয়ার প্রয়োজন নেই, খুব সহজ কথা। প্রকৃতি আর সহ্য করতে পারে। এই কাজগুলি আমরা এখন কমিয়েছি, আমরা যেন সেই পথটা মেনটেন করি। আমি সেটা 3টা পয়েন্ট আপনাকে বলেছি যে কোভিড এর কারণে আমাদের 3টা শিক্ষা হয়েছে। প্রথম শিক্ষা, যেটা বললাম একটু রিপিট করব, প্রথম শিক্ষা হচ্ছে কোভিড আমাদেরকে প্রথমত শিখিয়েছে প্রকৃতির নিজের একটা শক্তি আছে, প্রকৃতিকে সম্মান করা দরকার। প্রকৃতিকে সম্মান করলে সে তার নিজের পথ নিজেই করবে, এবং যেহেতু আপনি নিজেই প্রকৃতির সন্তান, মানুষের ব্যবস্থাও এর মধ্যেই হবে। যদি আমরা উপরে বিশ্বাস করি তাহলে এটাকে আমরা বলবো আল্লাহ প্রদত্ত ডিজাইন, যারা বিশ্বাস করি না তারাও বলবেন এটা প্রকৃতির নিজের বাই ডিফল্ট একটা সুন্দর মেকানিজম আছে। এটাকে সম্মান করা, এটা করবার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, এটা আমরা জানি পদ্ধতিটা কি, সেটা এই পদ্ধতিটা সরকারও জানে, আমরাও জানি, এটা করা উচিত। 2, উন্নয়নের নামে আমরা যে কাজটা করছি এটা কোনোভাবেই স্থায়িত্বশীল না, আমাদের এই পথ থেকে ফেরত আসতে হবে। এই সময়ের বাজেটে আমাদের 8 ভাগ প্রবৃদ্ধি ধরার কোনো প্রয়োজন নেই। আমাদের এবছর হচ্ছে বাঁচার বছর, বাঁচবো কিনা এটা হচ্ছে মূল বিষয়। প্রবৃদ্ধি অনেক পরের কথা, প্রবৃদ্ধি ছাড়াও অনেক দেশ অত্যন্ত চমৎকার আছে, এবং আমরা কি জিডিপি নিয়ে মাথা ঘামাবো না মানুষের শান্তি নিয়ে মাথা ঘামাবো? আমাদের পাশের দেশ নেপালের দিকে যদি দেখি, তারা শান্তির হিসাব করে, জিডিপির হিসেব না। আরেকটা ব্যাপার বলি, জিডিপি যদি করিও আমাদের মধ্যে কিন্তু অনেক পড়াশোনা জানা মানুষ আছে, সরকারের ভেতরে আছে, বাইরে মানুষের দরকার নেই। এটা তো একটা বড় দল, দলের মধ্যেও বেশ ভালো মানুষজন আছে, এটা কিন্তু আছে, তাদেরকে কাজ করে সুযোগ দেন। জিডিপির মধ্যেও গ্রিন অ্যাকাউন্টিং এর ব্যবস্থা আছে, জিডিপির মধ্যেও আপনি পরিবেশের ব্যাপারটাকে যোগ করে দিতে পারেন। সুতরাং মূল কথা হচ্ছে আমরা বিদ্যুৎ চাই, কিন্তু সুন্দরবন একই সাথে চাই। সুন্দরবনের বিনিময়ে আমি বিদ্যুৎ চাই না। আমি ডিপ সি পোর্ট চাই, কিন্তু আমি সোনাদিয়াকে বাঁচাতে চাই। সোনাদিয়াতে 2 রকম প্রাণীর কথা শুধু বলবো, এবং এখানে আমি শেষ করব। একটা হচ্ছে সারা পৃথিবীতে মাত্র 300টা এই পাখি আছে, 300 পেয়ার পাখি আছে, এটাকে বলে স্যান্ড পাইপার, এবং এটা মুখটা অনেকটা চামচের মতো, বলি স্পুন বিল স্যান্ড পাইপার। সারা পৃথিবীতে 300 মানে জোড়া 600 পাখি আছে। সেই পাখির একটা বড় অংশ এখনো সোনাদিয়াতে আসে। গ্রিন টার্টেল নামে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, অলমোস্ট হারিয়ে যাচ্ছে সারা পৃথিবী থেকে, এরকম কিছু এখনো কিছু কচ্ছপ সোনাদিয়াতে আছে। এখন আমি যদি মনে করি আরে কচ্ছপ দিয়ে কি হবে, পাখি দিয়ে কি হবে, তাহলে প্রকৃতি বলবে মানুষ দিয়ে কি হবে।
কচ্ছপ পাখি এবং মানুষ সম কাতারের প্রকৃতির চোখে। আমার কোনো ডমিনেন্স নেই কারো উপরে। আমার যদি কোনো আশরাফুল মখলুকাত বলি, তার মানে এই না আমি সবাইকে মেরে একমাত্র দাঁড়িয়ে থাকবো। এই আশরাফুল মখলুকাত হচ্ছে আমি সবার অভিভাবক, আমি পাখির অভিভাবক, আমি কচ্ছপের অভিভাবক। কারণ আমাকে আল্লাহ স্রষ্টা এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসেবে। এই মনোভাবটা আমাদের উন্নয়নে আনতে হবে, এটা আমার দ্বিতীয় কথা ছিল। এবং এটা কি করে করতে হবে এই পথ কিন্তু সরকারও জানে। সরকারকে বোকা মনে করার কোনো কারণ নেই, তাদের মধ্যে যথেষ্ট পড়াশোনা যারা লোক আছে। আমাদের শুধু চেষ্টা করতে হবে যাতে ওই পথে আমরা ফেরত যেতে পারি। আর সব কাজ তো সরকার করবে না, ব্যক্তি হিসেবে আমাদের যা করতে হবে, এই যে দু একটা ভালো কাজ আমরা করোনার সময়ে করছি, নিজের জীবনকে কিছুটা সীমিত করা, যত্রতত্র কারণ ছাড়া অকারণে অপব্যয় নিজেকে মগ্ন না করা, এই ছোট ছোট ভালো কাজগুলো যদি করতে থাকি, আমাদের এখনো পুরোপুরি কিন্তু আশা আছে। সমাজ আমাদের একটা বড় শক্তি, সমাজ আমাদের বড় শক্তি, চুনতির সমাজ সহ। স্বেচ্ছাশ্রমে আমরা অনেক বড় বড় কাজ করেছি। বাংলাদেশে এখনো পাখি রক্ষা করবার জন্য স্বেচ্ছাশ্রমের গ্রাম আছে। এই করোনার সময়ে করোনা রোগীদেরকে স্বেচ্ছাশ্রমে সেবা দিয়ে যাচ্ছে এরকম বহু মানুষ আছে, স্বেচ্ছাশ্রমে করছে। সরকার কিন্তু আমাদের মতো এলাকাগুলোতে এই লোয়ার বেঙ্গল পার্কে কোনো সময় বিরাট ভূমিকা পালন করেনি। মানুষ চলেছে মূলত সমাজের শক্তিতে, স্বেচ্ছাশ্রমের শক্তিতে। চুনতির কথাই চিন্তা করি, কি চমৎকার সব স্বেচ্ছাশ্রমের গান আছে, চমৎকার সব গান আছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা বছরের পর বছরে মানুষের বিয়ের ব্যবস্থা করেছি, মেয়ের বিয়ের ব্যবস্থা করেছি। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা লাশের সৎকার করেছি। এই সামাজিক দায়িত্বটুকু পরিবেশের ক্ষেত্রে আমরা ব্যবহার করব এবং এই ভালো কাজগুলো আমরা চালিয়ে নেব। আমার এতটুকুই বলার ছিল। অনেক ভালো লাগলো কিছু সময় আপনাদের সাথে কাটালাম। ভালো থাকুন। এখন প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খানকে অনুরোধ করবো ওনার স্মৃতিচারণ এবং পাশাপাশি আমাদের একজন দর্শক যিনি প্রশ্ন করেছেন আগামী প্রজন্মের মা বাবার জন্য কি পরামর্শ ওনার থাকবে। অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আমি চমৎকার কিছু স্মৃতিচারণ শুনলাম। মানে এই কাছের মানুষদেরকে তো আসলে তাদের ব্যক্তিগত জীবনের এই অংশটুকু ছোটকালের স্মৃতির এই ব্যাপারটা শোনার সুযোগ আমারও হয়নি। এটা অত্যন্ত ভালো লাগলো। আর একটু কৃতজ্ঞতা স্বীকার করি, অনেকের মতামত আমি পড়ছিলাম, দেখছিলাম, যারা দেখছেন শুনছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। চমৎকার কিছু পরামর্শ এসছে। আমি শুধু স্মৃতিচারণের একটা ব্যাপার বলি, চুনতি বলতে আমাদের সবার মমতা, এটা তো নতুন করে আর বলার কিছু নেই আসলে। তো আমার বাবা যেটা সবসময় বলতেন যে তোমরা তোমাদের শিকড় যেন ভুলে না যাও। উনি এক্স্যাক্টলি এই কথাটাই বলতেন যে ডোন্ট ফরগেট ইউর রুটস। তো ফলটা আমাদের যেটা হতো যে আমরা প্রত্যেক বছরই রুটিন করে নির্দিষ্ট সময়ে যাওয়ার এটা উনিই ব্যবস্থা করতেন এবং আমরা নিয়মিত যেতাম। তারপরের অংশটুকু আমাদের কমন, আমি সেটা খেয়াল করছিলাম যে আমাদের সবার মধ্যে একটা অংশ কমন আছে। যাওয়ার সাথে সাথে চুনতির যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা আপনাকে আকর্ষণ করবেই। এটা একটা একদম ডিফারেন্ট ধরনের একটা ডিস্টিংক্ট ফিচার, এটা তো আছে। আমি তিনটে জিনিস চুনতির কথা আমার যেটা খুব পছন্দ হতো ছোট কাল থেকে আমার মনের ভেতর এটা কাজ করতো। একটা হচ্ছে অত্যন্ত বড় মাপের কিছু মানুষ চুনতিতে ছিলেন। কেউ কবরের উপরে, কেউ কবরের নিচে, কিন্তু তাদের প্রভাব আপনি অনুভব করতে থাকবেন, যদিও তারা হয়তো তখন ফিজিক্যালি আর বেঁচে নেই। এই বড় মাপের মানুষগুলো একটা বড় বৈশিষ্ট্য ছিল যে তারা আধ্যাত্মিক জ্ঞান এবং জাগতিক জ্ঞানকে এক জায়গায় করতে পেরেছিলেন। এটা একটা বিশাল শক্তি। আমি বহু বছর চেষ্টা করে এই রহস্য এখনো উদ্ধারণ করতে পারিনি যে আপনার আধ্যাত্মিকতা এবং জাগতিক জ্ঞানকে একসাথে করা। চুনতি গ্রামের একটা বড় স্ট্রেংথ হচ্ছে, এটা ডেপুটি পাড়াই বলেন, আমাদের মুন্সিফ বাজারই বলেন, আমাদের বড় মলিশয় পাড়া বলেন, প্রত্যেক পাড়াতে অসাধারণ সব মানুষ শুয়ে আছেন। আমাদের সময় কেউ কেউ বেঁচে ছিলেন, কেউ কেউ তখনও মৃত ছিলেন, কিন্তু তাদের প্রভাব আপনি প্রতিনিয়ত অনুভব করবেন। সেই আমাদের বড় বড় সাহেব থেকে শুরু করে তার ভাই মনি নাসিরউদ্দিন থেকে আরম্ভ করে এই যে বড় বড় মুরব্বীরা, এদের প্রভাবটা আমাকে খুব প্রভাবিত করতো। পরে যখন আর একটু বড় হলাম, যখন বইপত্রগুলি পড়া শুরু করলাম তাদের সম্পর্কে, আমি এই কম্বিনেশনটা আমাকে খুবই বিমোহিত করতো যে এই আধ্যাত্মিকতা তার সাথে জাগতিক জ্ঞান দুটোকে একসাথে কম্বাইন করা, এই একটা চমৎকার কম্বিনেশন, এটা আমাকে সবচেয়ে প্রভাবিত করতো। আরেকটা যেটা ভালো লাগতো যে আমার দাদার স্মৃতি, এটা তো আছেই, যে কোনো নাতির জন্যই একটা বড় ব্যাপার। আমার মনে আছে যে এই
প্রচন্ড শীতের ভেতর হাত পোয়ানোর জন্য আগুনের তাপে আমাদের কাচারি ঘরের সামনে আগুন জ্বালানো হতো এবং সবাই আসতো, অনেক মানুষজন আসতো এবং তখন ওই আগুনে হাত পোয়ানো, এই এই অনুভূতিটা আমার মাঝে মাঝে এই স্মৃতিগুলো জেগে ওঠে। এবং আমি ঢুলো ঢুলো চোখে প্রায় ঘুমিয়ে যাচ্ছি, দাদার পায়ের কাছে বসে আছি, উনি নানা রকম ভাবে আমাদেরকে সবসময় এন্টারটেইন করার চেষ্টা করতেন। ছোট ছোট কাপে নিজেই চা বানিয়ে দিতেন এবং নাতিদেরকে চা খাওয়াতেন, নিজেই বানাতেন নিজেই খাওয়াতেন এটা। আর একদম গরম ভাপ ওঠা গরম ভাত যখন বাড়া হতো আমাদেরকে ডাকা হতো এবং সেই ভাতের সৌন্দর্য একটা শান্তি ভরা ভাত, একদম গরম, ধোঁয়া উঠছে শীতের দিনে, এই স্মৃতিগুলো। তারপরে চাঁদ উঠলো, রমজানের চাঁদ, ঈদের চাঁদ, চাঁদ উঠলো, বন্দুক দিয়ে একটা আওয়াজ করে সবাইকে জানিয়ে দেওয়া যে চাঁদ উঠেছে। এই স্মৃতিগুলো আমার খুবই মনে এখনো দাগ কেটে যায়। চুনতির দুটো কথা যেটা আমার শ্রদ্ধেয় চাচা দুজনই বলেছেন, মাসুদ খান এবং নবীব খান, এই চুনতির যে জীববৈচিত্র্যের বিষয়টা, আমি খুব সংক্ষেপে, আমাকে বলা হয়েছে যে কিছু কথা বলতে। মিসবাহ, অনেক ধন্যবাদ এই এই মূল্যবান প্রশ্নের জন্য। আমার আসলে উপদেশ দেওয়ার মতো কোনো যোগ্যতাই নেই, আমি ওই পথে যেতেই চাচ্ছি না। শুধু দু একটা পয়েন্ট একটু যদি বলি। একটা হচ্ছে চুনতির যে প্রকৃতির প্রতি মমতা। চুনতি গ্রামে কিছু শিকারী ছিল, এটা সত্যি কথা, এবং জিনিসটা আমি এখনো এটা আমার মনে একটা খচখচ লেগেই থাকে। কিন্তু এরা আবার প্রত্যেকে কিন্তু কনজারভেশনিস্ট। এরা প্রত্যেকে প্রকৃতিকে বাঁচানোর জন্য নানা রকম উদাহরণ তৈরি করেছে এবং এই সামাজিক দায়িত্ব পালন, যে সমাজ কেন্দ্রিক, চুনতিতে সমাজ বলে একটা আলাদা প্রতিষ্ঠানই তৈরি হয়েছে, যেটা আমাদের ছোটকালে আমরা দেখেছি কি পরিমাণ কার্যকর ছিল। এই বড় বড় অনুষ্ঠানগুলো করা, বিয়ে দেয়া থেকে যে কথাটা বললাম এটা করা, বিভিন্ন সময় রাত জেগে পাহারা দিতে থাকা, গ্রামের সার্বিক কালেকটিভ অ্যাকশনের জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য। প্রকৃতির, আমি অনেক জায়গায় দেখেছি নদীর খালের বাঁধ ভেঙেছে, সেটা নিজে আবার তৈরি করার চেষ্টা করা, এই ব্যাপারগুলো কিন্তু আমি নিজে দেখেছি আসলে। এবং তখন জাস্ট এই জৈব বৈচিত্র্যের কথাটা দিয়ে আমি কথাটা শেষ করব। তখন চুনতিতে কিছু জীববৈচিত্র্যে কিছু প্রাণী তখনও ছিল যেটা অত্যন্ত সারা পৃথিবীতে স্বীকৃত। কেমব্রিজ ইউনিভার্সিটিতে আমি একবার একটু গিয়েছিলাম জাস্ট আমার পড়াশোনার অন্য কারণে, তো যে দেখলাম যে ওখানে চুনতির নাম আছে এবং অবভিয়াসলি বুঝেন যে আমি খুবই অত্যন্ত এক্সাইটেড যে কি চুনতির নাম কেন। হুলক গিবন, আমি যেটাকে উল্লুক বলি, হুলক গিবন সারা বাংলাদেশে শুধুমাত্র 3 জায়গায় পাওয়া যেত, তার মধ্যে চুনতি ছিল একটা। 1987 সালেও হুলুক গিবন দেখা গেছে, আমি তার নিজে সাক্ষী। আমি তখন জাস্ট বিশ্ববিদ্যালয় শেষ করেছি এবং চাকরির জন্য খোঁজাখুঁজি করছি, বা তখন আমি অলরেডি একটা ইন্টার্নশিপ শুরু করেছি বিশ্বব্যাংকে। ওই সময়টাতে হুলুক গিবন শেষ। এবং কেমব্রিজে যে তাদের যে প্রাইমেটস এর ইকোলজি বলে তারা, তাতে কিন্তু চুনতি গ্রামের কথা উল্লেখ আছে। বড় হরিয়ল গুলো, যেগুলোকে আমরা রামকল বলতাম, এবং বড় ধনেশ, রিশাউল্লাহ, এগুলি তখনও কিন্তু ছিল। তারপরে আর এখন বড়গুলো আছে কিনা আমি জানি না, ছোট একটা দুটো দেখা যায়। আমি আপনাকে এই কথাটা বললাম যে আমি এখন আশা হারাইনি। চুনতি কিন্তু এখনো জীববৈচিত্র্যের জন্য একটা হটস্পট। আমাদের মিয়ানমার এবং বাংলাদেশ মিলিয়ে মোটামুটি এই এলাকাতে, আমাদের এই ইন্ডিয়া সহ মিলিয়ে 7টা জীববৈচিত্র্যের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত হটস্পট আছে। তার মধ্যে একটা হচ্ছে চুনতির উপর দিয়ে গেছে, এবং সেই জন্যই আমাদের এখানে এখনো হাতি আছে, এখনো অজগর সাপ আছে। এই ব্যাপারগুলো আমাদের এখনো অহংকারের বিষয়। অনেক কিছু চলে গেছে, কিন্তু যা গেছে এটা তো ফিরবে না। যা আছে এই সচেতনতা আমাদের থাকা দরকার। আমি মনে করি 3টে জিনিস আমরা করতে পারি। একটা হচ্ছে চুনতির যে বড় ঐতিহ্য, যে আমাদের আধ্যাত্মিক জ্ঞান এবং জাগতিক জ্ঞানের সমন্বয়, আমাদের মুরব্বীদের মধ্যে যে যুগে যুগে যে শিক্ষা তারা দিয়ে গেছেন বিভিন্ন পাড়াতে, এই শিক্ষাটা ধরে রাখা দরকার। 2 নম্বর হচ্ছে চুনতির যে জীববৈচিত্র্যের ব্যাপারটা, দিয়ে চলে যে ধ্বংস হওয়ার পরেও যা আছে, তারপরেও বাংলাদেশের জীববৈচিত্র্যের একটা মূল্যবান হটস্পট চুনতির উপর দিয়ে গেছে। এই মর্যাদাটা যতদূর সম্ভব আমাদের রাখার চেষ্টা করা, আমরা যেন ওই ধরনের উন্নয়নে একদম ঢলে না পড়ি, যখন তখন রাস্তা বানানোটা মেহরবানি করে যেন বন্ধ রাখি। এই বিষয়টা আমাদের জন্য জরুরি। এবং তৃতীয়ত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাচ্চাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে একটা কথা বলা দরকার, যে
তাদের জীবন আসলে একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে। আমাদের শ্রদ্ধেয় মাসুদ খান যে কথাটা বলেছেন, আমাদের 20 লক্ষ গ্র্যাজুয়েট তৈরি হয় এবং সরকারি হিসেবে 3,40,000 চাকরি তৈরি হয়। সরকারি হিসাবে এই 3,40,000 চাকরির ভেতরে 100 দিনের যে কর্মসূচি সেটাও যোগ করা আছে, তারপরেও 3,40,000। তার মানে চাকরির বাজার কোনোভাবেই আমার এই পরিমাণ মানুষকে জায়গা দিতে পারবে না। সুতরাং তাদেরকে যেটা বলতে হবে যে একটা হচ্ছে নিজেকে প্রস্তুত করা যদ্দূর পারা যায়, যেমন একটা সহজ উপায় হচ্ছে সফট স্কিলস গুলো শেখা। এটা আমি সবসময় বলি, সফট স্কিল কমিউনিকেশন আর পড়ার সময় আলোচনা করা যাবে। একটু পরিষ্কারভাবে নিজের কথা বলে উপস্থাপন করা, আর্টিকুলেশনের চেষ্টাটা শেখা, একটা ভাষা শেখা, জাতিসংঘের 6টা ভাষা আছে, একটা এডিশনাল ভাষা শেখার চেষ্টা করা, একটু লিডারশিপ, সামাজিক কাজে করা, চুনতিতেই করুক, এটা লিডারশিপের একটা বড় অংশ। টিম বিল্ডিং এর কাজটা করা, নিজেকে উপস্থাপন করার আর্টটা শেখা। আমরা যারা কিছু বোর্ড টোডে বসি, আমাদের নকিব খান, মাসুদ খান, এনারা সবাই জানেন, বোর্ডে যখন বসি আমাদের মূল চিন্তাই থাকে যে একটা লোক মোটামুটি গুছিয়ে কথা বলতে পারে কিনা। এই আর্টগুলো কিন্তু নিজেই শেখা সম্ভব। এটার জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য বসে থাকার দরকার নেই। এবং নিজেকে প্রস্তুত করা যে আমার একটা কঠিন সময় এবং এটা আমার দোষ না, যেহেতু জাতি কেন্দ্রীয়ভাবে আমাদের কোনো কর্মসংস্থান পরিকল্পনা নেই, অতএব এই সমস্যাটা আমাদের হচ্ছে। বাচ্চারা যেন মন তার ভেঙে না যায়, তাদের বলতে হবে যে তোমাদের সময়টা কঠিন এবং লেটস মেক এন এফোর্ট, আমরা চেষ্টা করতে থাকি এবং এটা আমরা কোনোভাবে ভেঙে পড়বো না। এবং এই যে আইটির ব্যবহার, যে কথা মাসুদ খান বললেন, অত্যন্ত মূল্যবান কথা। অনেক কথা বলে ফেললাম, ভালো থাকুন এবং এই সুযোগটার জন্য আমি আসলে খুব কৃতজ্ঞ।